হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৫। রোদ উঠেছে, আলোয় ধীরে ধীরে ভরে উঠছে চারিদিক। রাস্তার গাড়ির শব্দ, মানুষের হাঁটার তারা, শহর জেগে উঠেছে নিজের চেনা ব্যস্ততায়। দোকানপাট খুলছে, চায়ের স্টলে ভিড় বাড়ছে, অফিসমুখো মানুষের মুখে তারা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকসানা মল্লিক। নাস্তা তৈরি হয়ে গেছে প্রায়। নয়না নাস্তা সেরে স্কুলে যাবার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। সোলাইমান মল্লিক মাত্র রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করলেন। পরনে ফর্মাল পোশাক, মুখে হালকা চাপদাড়ি ওনার। আজকে আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, চেয়ার টেনে বসতে বসতে বললেন সোলাইমান। আমি তো একাই চলে যেতে পারবো বাবা, তোমার আবার কষ্ট করতে হবে না। সে আমি বুঝবো, পাকা বুড়ি একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বললেন তিনি। নয়না মুচকি হাসলো। এর মধ্যে রোকসানা খাবার হাতে ডাইনিং রুমে এলেন। কি কথা হচ্ছে বাবা মেয়ের মধ্যে? তেমন কিছু না মা, আজকে বাবা স্কুলে পৌঁছে দিয়ে আসবে তাই বলছে। তাহলে তো ভালোই। রোকসানা মল্লিক বাপ মেয়েকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। সোলাইমান মল্লিক খাবার খেতে শুরু করলেন। প্রায় ২ মাস হবে অরাকে দেখি না, সেই যে এলো তারপর আর কোনো খোঁজ নেই মেয়েটার। আমার সাথে ফোনে কথা হয় মাঝে মধ্যে, বলল তো সব কিছু ঠিকঠাক চলছে এখন। আরিশ আগের থেকে বদলে গেছে, ওর খেয়ালও রাখছে, বললেন রোকসানা। সোলাইমান মনোযোগ দিয়ে শুনলেন সব। নয়নাও কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলো। যাক, তাহলে ভালোই আছে। আমার সাথে তো আরিশের খুব একটা দেখা হয় না। আমাদের কাজ কেবিনের মধ্যেই, মাসে একবার হয়তো বসের কাছে যেতে হয়। বুঝতে পেরেছি। ভাবছি আরিশকে কল করব, কল করে বলবো মেয়েটাকে নিয়ে ২ দিন থেকে যেতে। সোলাইমান খাবার শেষ করে পানিটুকু খেয়ে বললেন, এত ভালো কি হয়েছে সে? মানে আরিশ কি এতটাই পরিবর্তন হয়েছে যে বললেই ওরাকে নিয়ে আসবে? দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়ালো। ভাইয়া অনেক ভালো বাবা, দেখো আপুকে নিয়ে ঠিক বেড়াতে আসবে। নয়নার কথায় মুচকি হাসলেন রোকসানা। সোলাইমান বললেন, এলেই ভালো। আজ তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেদিকে কারো খেয়াল আছে নাকি ওরা আর পড়াশোনাই করবে না? নয়না ও রোকসানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলে একবার। রোকসানা বললেন, আমি ওরার সাথে কথা বলে দেখব। যদিও তোমার মেয়ে লেখাপড়া অপছন্দ করে, কিন্তু গ্র্যাজুয়েট তো কমপ্লিট করবে অন্তত। সোলাইমান ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, হ্যাঁ বলে দেখো আমি এলাম। নয়না আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা চলো। নয়না মাকে ইশারায় বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের ওপর ধোয়া ওঠা ভুনা মাংসের প্লেটটা রাখতে গিয়ে তামান্না হঠাৎ থমকে গেল। পাশ থেকে পানির গ্লাস তুলতে গিয়ে ওরা হঠাৎ কেঁপে উঠল। বিষয়টা তামান্না খেয়াল করেছে। ভাবি আপনি ঠিক আছেন? তামান্নার কণ্ঠে উদ্বেগ। ওরা জবাব দিল না, কিংবা জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সে। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে এসেছে, চোখের পাতা ভারী, হাঁটু কেঁপে উঠল হঠাৎ। তামান্না কিছু বলার আগেই ওরা এতটুকু দেহটা ধপ করে নিচে পড়ে গেল। তামান্না আটকে উঠে ছুটে গেল তার কাছে। ভাবি, ভাবি চোখ খুলুন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওরার, নিঃশ্বাস চলছে কিন্তু খুব ধীরে, যেন এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরিশ তখন নিজের ঘরে রেডি হচ্ছিল। কেমন হই হুল্লোড়ের শব্দ শুনে দরজা খুলতেই তামান্নার চিৎকার ভেসে এলো কানে। এর মধ্যেই তামান্নার ডাক শুনতে পেল আরিশ। ভাইয়া জলদি আসেন, ভাবি, ভাবি অজ্ঞান হয়ে গেছে। তামান্নার কথায় সবকিছু এলোমেলো হয়ে গেল আরিশের। ছুটে ডাইনিং রুমে গেল সে। তামান্না ঘাবড়ে গিয়ে ওনা দিয়ে ওনার মুখ পাখার মতো করে বাতাস করছে। ইতিমধ্যে ডাইনিং রুমে পৌঁছে গেছে আরিশ। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে ওনার মাথা নিজের কোলে তুলে নিয়ে বলল, পানি নিয়ে আয়। রুমে পানি আছে কিনা জানি না, কপালে জলপট্টি দিতে হবে। তামান্না আরিশের কথা মতো পানি আনতে গেল। আরিশ এক মুহূর্তও দেরি করলো না। পকেট থেকে ফোন বের করে স্ক্রিন ট্যাপ করেই বলল, ডক্টর রায়হান জরুরি, এখনই আমার বাসায় আসুন, এক মুহূর্ত দেরি করবেন না। ওপাশ থেকে কিছু বলতে আরিশ কণ্ঠ চেপে বলল, আমি লোক পাঠাচ্ছি আপনাকে আনতে, সময় নষ্ট করবেন না, আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে। কথা শেষে অরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোলো আরিশ। তামান্না পিছু পিছু পানির গ্লাস ও বাটি নিয়ে যাচ্ছে। সাবিয়া ও তাসলিমা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে কেবল। চল তো একবার গিয়ে দেখে আসি, নয়তো পরে আবার আরিশ কিছু মনে করতে পারে। রাগে অসহ্য লাগছে সাবিয়ার। সবসময় আরিশকে সমীহ করে চলতে হচ্ছে তাদের। এই অনুগত্য ভালো লাগে না তার। চলো দেখি কি হলো বেরির। বাচ্চা কাচ্চা হবে না তো? মায়ের এমন কথাই চমকালো সাবিহা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, আরে না, তা হবে কিভাবে? ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। সেদিন অরার জামা কাপড় চেঞ্জ করার জন্য তামান্নাকে ডেকেছিল আরিশ। সবকিছু ঠিকঠাক থাকলে বইয়ের পোশাক বদলাতে অন্য কাউকে কি ডাকতো? তাও ঠিক, তোর কথায় যুক্তি আছে। চল চল। হুম
অরাকে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে এসেছে আরিশ। তামান্না হাতে বাটি আর পানির গ্লাস নিয়ে আসতে অরিশ অরাকে বেডে শুইয়ে দিয়ে কপালে ঠান্ডা পানির পট্টি চেপে ধরলো। নিচে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাক, ডাক্তার এলেই সোজা রুমে নিয়ে আসবি, লেট করবি না। তামান্না মাথা নেড়ে দ্রুত দ্রুত পা চালিয়ে ঘর বেরিয়ে গেল। অরা, প্লিজ চোখ খোলো পাখি। অরার কোনো প্রতিক্রিয়া নেই। আরিশের অস্থির লাগছে। এতটা অস্থির এই জীবনে কখনো লাগেনি তার। কেমন মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। অরার কপালে গালে পরপর কয়েকটা চুমু খেলো সে। চোখ টলমল করছে তার। এই অরা, কি হয়েছে তোমার? কথা বলো আমার জান বাচ্চা। দেখো এই রাগে ভুট্টা কেমন ভয় পাচ্ছে। তার হামিংবার্ডকে হারানোর ভয় হচ্ছে তার। একটিবার কথা বলো। আরিশ একা একা বকতে লাগলো। সাবিহা ও তাসলিমা ঘরে এলেন। আরিশকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুজনই ভীষণ অবাক হয়েছে। তবে কেউ কোনো কথা বলছে না। কি জানি আরিশের মন মেজাজ কেমন। কিছু জিজ্ঞেস করলে যদি ফোঁস করে ওঠে, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকাই বেটার। 15 মিনিট পর ডাক্তার রায়হান আরিশের রুমে প্রবেশ করলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আরিশের ফোন পেয়েই তিনি সব ফেলে চলে এসেছেন। মিস্টার আরিশ, কোথায় রোগী? এইদিকে, দ্রুত দেখুন প্লিজ। এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার কাছে গিয়ে অরার প্রেশার মাপলেন, পালস চেক করলেন একদম পেশাদার ভঙ্গি। তারপর মুখ গম্ভীর করে বললেন, ব্লাড প্রেশার বেশ নিচে নেমে গেছে, হিমোগ্লোবিন সম্ভবত খুব কম। অ্যানিমিয়ার কারণে এমনটা হতে পারে। এখনই একটা ইঞ্জেকশন দিচ্ছি, স্যালাইন দিতে হবে একটু পরই। ইনজেকশন দেওয়ার পর প্রেশার একটু উঠুক, তারপর স্যালাইন। এরপর কিছু ব্লাড টেস্ট লাগবে নিশ্চিত হওয়ার জন্য। আরিশ ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে ওষুধ দিন, কিন্তু আমার ওরাকে ঠিক করুন প্লিজ। আপনি শান্ত হন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে ওনার। তারপর আমি নার্সকে পাঠিয়ে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ওকে। ডাক্তার তার কাজ করতে থাকলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কই, এর আগেও তো ওরার শরীর খারাপ হয়েছে। সেই শরীর খারাপের কারণ অবশ্য আরিশ নিজেই। তখন তত কষ্ট হয়নি, ওরার জন্য অস্থির লাগেনি তার। তবে আজ কি হলো? ওরার অসুস্থতায় আরিশের গোটা দুনিয়া যেন অন্ধকার লাগছে। মনে হচ্ছে আরিশের প্রাণ পাখিটা অরার ভেতর বসবাস করছে। লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিশ। অরার মাথার পাশে বসে কপালে হাত রাখলো একবার। এর মধ্যে ডাক্তার অরাকে ইঞ্জেকশন দিয়েছেন। আপাতত আমার কাজ শেষ মিস্টার আরিশ। নার্স পাঠিয়ে দেব। স্যালাইন দেওয়ার পর কিছুটা স্টেবল হবে আশা করি। তবে আগামীকাল অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন। ওকে ডাক্তার, থ্যাংক ইউ। নো নো, ইটস মাই ডিউটি। আসছি আমি। ওকে। ডাক্তার চলে গেলেন। সাথে সাথে সাবিহা ও তাসলিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। ডাক্তারের সাথে সাথে নিচে গেল মাত্র। আরিশ তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে আছে কখন ওনার জ্ঞান ফিরবে। মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। বিয়ের পর থেকে নিজের দিকে কোনো খেয়াল রাখেনি সে। আর রাখবে কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আরিশ। তার জন্যই আজ অরার এই হাল। ঠিকমতো যত্ন নিলে মেয়েটার এমন অবস্থা হতো না। অরার কপালে সময় নিয়ে চুমু খেলো আরিশ। মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। জ্ঞান ফিরছে অরার। আরিশ পাশে শুয়ে আঙুল দিয়ে তার ছোট চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে একটুকু মুচকি হাসি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরার শান্ত মুখটার দিকে। নড়ে চড়ে উঠল মেয়েটা। পুরো চোখ না মেলেও বুঝে গেল আরিশ আছে একেবারে কাছে। অরা চোখ বন্ধ রেখেই ধীরে ওর বুকের ভেতর ঢুকে গেল, চুপচাপ নিরাপদে। হামিংবার্ড, তুমি ঠিক আছো তো? হুম। অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশের বুকের মাঝে লুকিয়ে আছে সে। আরিশ এখনো মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। সত্যিই ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। স্বস্তির নিঃশ্বাস ফেললো আরিশ। শরীর খারাপ নিয়ে রান্নাঘরে গিয়েছিলে কেন? আর তোমার যে অ্যানিমিয়া আছে সেটা তো বলনি আগে। ওরা মাথাটা একটু বের করে আস্তে আস্তে বলল, বলবো কিভাবে? আপনি তো আগে এতটা ভালো ছিলেন না। তার মানে আমি আগে খারাপ ছিলাম? না না, মানে আসলে। অরার এলোমেলো কথাগুলো আরিশের ঠোঁটের স্পর্শে থেমে গেল। মায়া মায়া দৃষ্টিতে আরিশের পানে তাকিয়ে আছে সে। আজকে আরিশের ঠোঁটের স্পর্শ একদম আলাদা ছিল। শান্ত, নরম, ভালোবাসায় ছোঁয়া। কোনো হিংস্রতা, যন্ত্রণা ছিল না। আর কথা বলতে হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। তামান্না নাস্তা দিয়ে গেলে খেয়ে নিও, আমাকে অফিসে যেতেই হবে। সেটা তুমি জানো। তবে আমি তাড়াতাড়ি ফিরবো। মনটা খারাপ হয়ে গেল অরার। লোকটা আরেকটু ভালোবাসলে কি হতো? আরেকটু ভালোবাসলে আজকে অফিসে যেতে না হয়তো। অরার মনে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। ইচ্ছে করছে না আরিশকে ছাড়তে, কিন্তু কি আর করার। আর শোনো, নার্স এলে ভালো মেয়ের মতো স্যালাইন দিতে দিবে। চমকালো ওরা, চোখ বড় বড় করে ফেললো। আমি ভয় পাই ওসব। কি ভয়ঙ্কর সুচ। এর চেয়েও কয়েক গুণ বড় সুচ যখন নিতে পারো, তাহলে অতটুকু সুচও পারবে। ইচ্ছে থাকতে হবে বেবি। শোয়া থেকে উঠে বসলো আরিশ। ওরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মাঝে মাঝে বড্ড অসভ্য কথাবার্তা বলে। ওরা নীরবতা দেখে আবারও বলল আরিশ, আমি দুপুরের মধ্যে ফিরবো, তখনই সাথে করে নার্সকে নিয়ে আসবো। বিকেলে স্যালাইন দিবে। আমি থাকবো পাশে, ঠিক আছে এখন?
ওরা ঠোঁটের কোণে হাসি ফুটলো। আরিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো পরিপাটি করছে। আচ্ছা, গুড গার্ল, আমি গেলাম, টাটা। বাচ্চাদের মতো টাটা বলাতে হাসলো আরিশ, কিন্তু ওরা ঠিক বুঝতে পারল না সেটা। বেরিয়ে গেল আরিশ, বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল ওরা। দুপুরবেলা রহমান চৌধুরী এবং ফারিক চৌধুরী তাদের অফিসে বসে আছেন। বাতাসে কিছুটা গরম। শহরের ব্যস্ততা একটু দূরে থাকলেও অফিসে চাপপূর্ণ পরিবেশ। জানালার বাইরে রোদ মৃদু ঝলমল করছে, তবে অন্দরমহলে ঠান্ডা কৃত্রিম আলোয় ভরা। বড় একটা কাঠের টেবিলের চারপাশে বসে আছেন তারা। পাশে এক কাপ কফি রাখা, সম্পর্কে তারা আপন ভাই। রহমান চৌধুরী বয়স 81 আর ফারুক চৌধুরীর বয়স 50 ছুঁই ছুঁই। রহমান এবং ফারুক আরিশের বিজনেস রাইভাল। দীর্ঘদিন ধরে আরিশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে তারা, কিন্তু কোনোভাবেই তারা আরিশকে টেক্কা দিতে পারছে না। তাদের সব কৌশল, পণ্য এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আরিশের সামনে দুর্বল হয়ে যাচ্ছে। তবে তারা শান্ত বসে থাকার পাত্র নয়, তাদের নিজেদের গোপন ব্যবসাও আছে, কিন্তু সেটা পুরোপুরি অবৈধ। তারা জানে যদি এসব কাজ ফাঁস হয়ে যায় তারা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, আরিশের ব্যবসাকে নষ্ট করে নিজের পথ পরিষ্কার করা। ফারুক কফির কাপের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়েছেন। ধোঁয়া তার মুখ থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, এই আরিশের কিছু একটা করা উচিত এবার। তিনি একটা ঝাপসা হাসি দিলেন। সিগারেটের ধোঁয়া মৃদুভাবে বেরিয়ে যাচ্ছে। রহমান তার হাতে থাকা কিছু কাগজপত্র নেড়েচেড়ে বললেন, তুমি ঠিক বলেছ, তার ব্যক্তিগত জীবনই এখন আমাদের হাতিয়ার। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবছি, তবে একটু সময় নেবে। আমাদের পদক্ষেপ খুব সাবধানী হতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। তার কণ্ঠে ঠান্ডা এক ধরনের আক্রোশ। মনে হচ্ছে তার লক্ষ্য শুধু আরিশ নয়, তার সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়া। ফারুক হালকা মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের পরবর্তী পরিকল্পনা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের সব কিছু। একবার তার পারিবারিক সম্পর্কগুলো বিপদে পড়লেই তাকে একা পাওয়া যাবে, আর তখন আমরা চাইলে তাকে সহজেই টেক্কা দিতে পারবো। তিনি কফির কাপটা টেবিলের উপর রেখে আবারও সিগারেট ধরালেন। রহমান কাগজগুলো একপাশে সরিয়ে দিয়ে খোলামেলা স্বরে বললেন, তার ভালোবাসার মানুষদের কাছে যেতে হবে। পেছন থেকে আঘাত আসলে সামনে দাঁড়িয়ে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, শুনেছি নতুন বিয়ে করেছে। গ্রাম থেকে তার পরিবারও ঢাকা এসে থাকছে। আগে তো একা ছিল, কিন্তু এখন তার পরিবার আছে সাথে। ফারুকের মুচকি হাসলেন রহমান। ঠিক আছে, এবার দেখা যাক। তারা দুজনেই চুপ করে গেল। খান ইন্ডাস্ট্রিকে পথে নামানোর যেন তাদের একমাত্র লক্ষ্য।